বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা আসন্ন ফুড এসআই পরীক্ষার অঙ্কের একটা সেট নিয়ে হাজির। শুধু ফুড এসআই না, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, রেল, যে পরীক্ষাই দাও না কেন, যেখানে এরিথমেটিক একটা পার্ট, সেই সব পরীক্ষার জন্যই এই অঙ্কগুলো কার্যকরী। প্রথম প্রশ্নে দেখো, একটি হোস্টেলে 36 জন ছাত্র আছে। যদি 9 জন ছাত্র ওই হোস্টেলে যোগ দেয় তবে মোট খরচ প্রতিদিন 45 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথা পিছু খরচ 2 টাকা কমে যায়। হোস্টেলের খরচ প্রথমে কত টাকা ছিল? এই যে এখানে মাথা পিছু খরচ বললো, এটা মানে কি? এটা মানে হচ্ছে গড় খরচ। মাথা পিছু মানে কি? একজনের হিসেবে 2 টাকা কমে যায়। একজনের হিসেব হলে তাকে আমরা বলি গড় খরচ। তাহলে গড় খরচ 2 টাকা করে কমে যাচ্ছে যখন 9 জন ছাত্র হোস্টেলে যোগ দেয়। বলেছে হোস্টেলে প্রথমে কত টাকা খরচ ছিল। দেখো, হোস্টেলে প্রথমে 36 জন ছিল, প্রত্যেকের খরচ ছিল x টাকা করে। আমি মনে করলাম যে গড় খরচ ছিল x টাকা। 36 জন ছিল, গড় খরচ x টাকা, মানে টোটাল খরচ কত ছিল এটাই তো বার করতে হবে। টোটাল খরচ বা কস্ট যেটা আসছিল সেটা হচ্ছে 36 জন ছিল, প্রত্যেকে x টাকা করে খরচ করছে, তাহলে টোটাল কস্ট 36x, এটা আমাদের অ্যান্সার বেরোবে। অর্থাৎ x এর মান আমাকে বার করতে হবে। এবার 36 জন ছাত্রের পরে 9 জন ছাত্র ওই হোস্টেলে যোগ দিচ্ছে। 36 ছিল, 9 জন বেড়ে গেল, এখন হলো 36 আর 9 45 জন। এখন গড় খরচ কি হবে? বলছে গড় খরচ 2 টাকা কমে যায়, মানে x টাকা ছিল 2 টাকা কমে গেল বলে মাইনাস করলাম। তাহলে কমে কত হবে? আগে ছিল x, এখন 2 কমে গেছে, তাহলে এখন গড় খরচ হচ্ছে x - 2 টাকা। তোমাদের আমি অ্যাভারেজের দেখবে চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করিয়েছি, সেখানে এই স্ট্রাকচারটা বলেছি যে এই ধরনের স্ট্রাকচার এলে আমরা কি করব। আমরা করব কি, এই যে বাইরের যে সংখ্যাটা আছে এটাকে দিয়ে এইটাকে গুণ করব, এবং এই বাইরের সংখ্যাটা দিয়ে ঠিক এপারের এই সংখ্যাটাকে গুণ করব। কেন? প্রসেস ওখানে বলা আছে, পারলে একবার ভিডিওটা দেখে নাও। এটা দিয়ে গুণ করলে কি পাবো? 9x - 9 দুগুণে 18, আর এটা দিয়ে গুণ করলে পাবো -72। এই যে ফিগারটা এলো, এটা কি ফিগার আসবে? এখানে যতজন এলো বা গেল, এখানে এসছে তাই প্লাস আছে, এখানে যতজন এলো বা গেল তাদের জন্য কত টাকা বাড়লো বা কমলো তার হিসেব হবে এই সংখ্যাটা। আবার বলছি, এই ক্যালকুলেশন করার পর যে সংখ্যাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই সংখ্যাটা হবে এখানে যতজন এলো বা গেল তাদের মোট টাকা। বোঝা গেছে? কিন্তু তাদের মোট টাকা প্রতিদিন 45 টাকা করে বেড়েছে। দেখো, বলেছে মোট খরচ 45 বেড়েছে, আমি বলছি 9 জনের মোট খরচ এটা বেড়েছে, প্রশ্ন বলেছে 45 বেড়েছে, তাই এটা সমান 45। এখান থেকে 9x - 90 সমান 45। 9x এর ভ্যালু কত হবে? 135, তাহলে x এর মান হবে 15। x এর মান 15 বেরোলে বলেছিল প্রথমে হোস্টেলে কত খরচ ছিল। আমি বলেছিলাম 36 জনের জন্য গড়ে x টাকা করে, টোটাল খরচ ছিল 36x। এখানে x এর ভ্যালু বসাবো, x এর ভ্যালু বেরিয়েছে 15, তাহলে টোটাল কস্ট হবে 540 টাকা, যেটা অপশন নাম্বার 1 এতে আছে। যদি একটি নির্দিষ্ট সময় 3000 টাকা চক্রবৃদ্ধি সুদে 4320 টাকা হয়, তবে 3000 টাকা ওই সময়ের অর্ধেক সময়ে কত টাকা হবে? মানে কি, 3000 টাকা কোনো একটা সময় 4320 টাকা হয়েছে, মনে করো 4 বছরে 4320 টাকা হয়েছে। এবার এই যে সময়টা বললাম 4 বছর, তার অর্ধেক সময় ওই 3000 টাকাটা কত টাকায় পরিণত হবে। 4 বছরের অর্ধেক মানে 2 বছরে 3000 টাকাটা কত টাকায় পরিণত হবে সেটা বলতে হতো। বোঝা গেছে? যদি এটা 4 বছর বেরোতো, তাহলে আমাদের টার্গেট কি, 3000 টাকাটা কত বছরে 4320 টাকা হলো সেটাকে প্রথমে বার করতে হবে। আমি এখানে দেখছি যদি আমি 3000 টাকা রাখি, তাহলে এই টাকাটা 4320 টাকা হবে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এগুলো রেশিও বার করো। তার মানে 100 টাকা রাখলে আমি দেখছি 144 টাকা হবে। আমি কি করলাম? 3 দিয়ে কাটলাম, 3 দিয়ে কেটে দেখছি এটা 100 আসছে, এটা 144, তাহলে 100 টাকা রাখলে 144 টাকায় পরিণত হবে। এবারে কাটার পরে যে ফিগারগুলো আসবে সেই দুটো ফিগারকেই দেখো কোনো সংখ্যার স্কোয়ার বা কিউব করতে পারছো কিনা। করলে দুটোকেই স্কোয়ার করতে হবে, করলে দুটোকেই কিন্তু কিউব করতে হবে। এখানে প্রশ্ন আসবে আমি কি আর কাটতে পারি না? কাটতে পারো। আমি এইদিকে দেখাচ্ছি, যদি 100 আর 144 কে কাটতে কি হতো।
আমি যদি 4 দিয়ে কাটি 4 25 100, 3 4 12, 4 6 24, এটা করতে পারতে। দেখতে পাচ্ছ এখনো আর কি কাটাকুটি যাবে? আর কাটাকুটি যাবে না। তাই তোমাদের সুবিধের জন্য তোমরা যেরকম খুশি কাটতে পারো। আর যেখানে মনে হবে যে দুটো সংখ্যাই আমি কারো স্কোয়ার আমি দেখে বুঝতে পারছি, তুমি সেখানেও ছাড়তে পারো। বোঝা গেছে? তা আমি যদি এখানে 100 আর 144 দেখে প্রথমেই বুঝতে পারি যে হ্যাঁ এটা কোনো দুটো সংখ্যার স্কোয়ার, আমার আর বেকার কেটে এই টাইম নষ্ট করে এটা করার দরকার নেই। এটা করলেও একই প্রসেসে যেটা আমি এখানে দেখাবো সেইভাবেই কিন্তু এটা মিলবে। বোঝা গেছে? তা 100 টাকা যদি 144 টাকা হয়, আমি বলবো 100 হচ্ছে 10 স্কোয়ার এবং 144 হচ্ছে 12 স্কোয়ার। এই যে মাথায় দুজনের যে স্কোয়ার চাপালাম, এটা মানে হচ্ছে ইয়ার বা বছর। তার মানে এখানে 3000 টাকা 4320 টাকায় পরিণত হয়েছে 2 বছরে। খেয়াল রেখো দুজনের মাথাতেই যেন সেম ফিগার আসে, অর্থাৎ 2 থাকলে এখানেও যেন 2 আসে। যদি মনে হয় কেটে একজনকে স্কোয়ার করা যাচ্ছে আর একজনকে স্কোয়ার করা যাচ্ছে না, তাহলে কি করবে? আবার কাটবে। বোঝা গেছে? তা আমি দেখলাম যে 2 বছরে 3000 টাকাটা 4320 টাকায় পরিণত হয়েছে। এটা ইয়ার বার করার সবচেয়ে সোজা উপায়। তা এখন বলছি ওই 3000 টাকাটা ওই সময়ের অর্ধেক সময় কত টাকা পরিণত হবে? ওই সময় মানে কি 2 বছর, এর অর্ধেক সময় মানে 2 দিয়ে ভাগ করো। এখন বলছে এই 1 বছরে 3000 টাকাটা কত টাকায় পরিণত হবে। বোঝা গেছে? 3000 টাকাতেই রাখবো, যে সময় ছিল তার অর্ধেক সময়, অর্থাৎ 1 বছরে কত টাকায় পরিণত হবে, এখন সেটা প্রশ্ন। এবারে আমি তো এটা থেকে বুঝতে পারলাম যে 2 বছরের কেস হয়েছে। আমি যদি এইটাকে 2 দিয়ে কেটে দিই তাহলে আমি পাওয়ারে পাবো 1 আর 1, মানে 1 বছরে যদি আমি 10 টাকা রাখি, 1 বছর পর সেটা 12 টাকা হবে। দেখো দু জায়গাতেই 1 বলতে আমি এটাকে 1 বছর বলবো, দু জায়গাতে 2 মানে আমি এটাকে 2 বছর বলতাম। তাহলে আমি বলছি 10 টাকা রাখলে এই যে 1 এসছে 1 বছরে সেটা 12 টাকায় পরিণত হয়। তা 1 টাকা রাখলে 12 10 টাকায় পরিণত হবে। প্রশ্ন বলেছে 3000 টাকা রাখবো 1 বছরের জন্য। তা 3000 টাকা যদি আমি রাখি 1 বছরে কত হবে? 12 ইন্টু 3000 বাই 10, অর্থাৎ 3600 টাকা, যেটা আমাদের এই প্রশ্নের উত্তর। বোঝা যাচ্ছে? যদি কেউ পুরো কেটে এই জায়গায় আসতে, অনেকে সন্দেহ থাকতে পারে যে এই জায়গায় হয়তো অঙ্কটা হবে না। হবে, আমি বলছি যদি আগেই বুঝতে পেরে যাও তাহলে এইটাকে টানার দরকার নেই। তবুও কেউ যদি কেটে 25 আর 36 নিয়ে আসো, তাহলে আমি বলবো 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, 36 মানে 6 স্কোয়ার। দেখো পাওয়ারে দুজনেরই 2 এলো, তার মানে এটা হচ্ছে বছর বা ইয়ার, যে 2 বছরটা আমি বার করেছি। এবারে 1 বছরের ক্ষেত্রে কি করলাম? আমি 2 দিয়ে দুজনকেই ভাগ করলাম। তাহলে বলবো যে 5 টাকাটা 6 টাকায় পরিণত হয়, 1 টাকাটা 6 এর 5 টাকায় পরিণত হবে, 3000 টাকাটা কত টাকায় পরিণত হবে? তাহলে দেখো 6 6 36, 3600 টাকা এখানেও বেরোতো। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 18 এবং 27 দ্বারা ভাগ করলে যথাক্রমে 10, 13, 16, 25 ভাগশেষ থাকে? অঙ্কটার যে প্রসেস সেটা অরিজিনাল প্রসেস, যেটা আমি স্টেপ 1-এ দেখাবো, পরে আমি এর শর্টকাটটা দেখাবো। প্রথমে যে সংখ্যাগুলো, দেখো এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে এই সংখ্যাগুলো ভাগশেষ থাকে, মানে 12 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে, 15 দিয়ে ভাগ করলে 13 ভাগশেষ থাকবে ইত্যাদি। 12 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে, এদেরকে বিয়োগ করে তুমি দেখো কত আসছে। 15 দিয়ে ভাগ করলে 13 ভাগশেষ থাকবে, এদেরকে বিয়োগ করে দেখো কি আসছে। 18 দিয়ে ভাগ করলে বলেছে কি 16 ভাগশেষ থাকবে। আমি কি করছি? যেটা দিয়ে ভাগ করা হচ্ছে আর যেটা ভাগশেষ থাকবে সেগুলোকে বিয়োগ করে দেখছি, প্রত্যেক ক্ষেত্রে 2 আসছে। বোঝা গেছে? এরপরে আমি যখনই দেখলাম যে প্রত্যেক ক্ষেত্রে 2 এসছে, তখন আমরা যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করার কথা বলেছে, অর্থাৎ 12, 15, 18, 27 এগুলো দিয়ে ভাগ করতে বলেছে, এগুলোর লসাগু বার করো। লসাগু যা হবে সেখান থেকে এই যে 2 এক্সট্রা থেকে যাচ্ছে, এই 2টাকে বাদ দিয়ে দিলে আমাদের অ্যান্সার বেরোবে। আবার বলছি, যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করার কথা বলা হচ্ছে সেগুলোর লসাগু বার করব, করার পরে এই যে 2 প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকছে, এই 2টাকে যদি আমি মাইনাস করে দিই তাহলে আমাদের অ্যান্সার বেরোবে। 12, 15, 18, 27 এর লসাগু হয় 540, সেখান থেকে 2 যদি মাইনাস করো উত্তর হবে 538, যেটা অপশন নাম্বার 2-তে আছে। তোমরা বলবে এটা তো ইজি, আমিও বলবো ইজি, কিন্তু সমস্যা কোথায়? 12, 15, 18, 27 এর
লসাগু বার করতে তোমরা কিন্তু কিঞ্চিত টাইম নিয়ে নেবে। সেই টাইমটা যদি মনে হয় কম আছে তাহলে ওকে, যদি মনে হয় কম নেই তাহলে তোমার জন্য দ্বিতীয় প্রসেসটা। আবার বলছি এই প্রসেসটাও বেশ কিছু জায়গায় লাগে, তাই এই প্রসেসটা আমি প্রথমে বলে দিলাম। যেমন আজকের ভিডিওতেই একটা কিন্তু এই প্রশ্ন রিলেটেড প্রশ্ন আমি দেবো, যেখানে এইগুলো দিয়ে ভাগ করলে এইগুলো ভাগশেষ থাকে, মানে আমি এখান থেকে এইগুলোকে বিয়োগ করে অঙ্কটাকে দেখাবো। এবারে বলি দ্বিতীয় প্রসেসটা কি হতে পারে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করার কথা বলেছে সেই সংখ্যার মধ্যে এমন কোনো সংখ্যা আছে কিনা যার একটা গুণিতক হচ্ছে 3 বা 5। যেমন মনে করো এখানে 15 দেখতে পাচ্ছি, এখানে 3 আর 5 আমি একসঙ্গে পেয়ে যাচ্ছি, এখানে 27, 3 9 27 ইত্যাদি। আমার টার্গেট থাকবে বার করা 3 এবং 5, বুঝে গেছে? শূন্য থাকলে তো ভালো, এবং 3 5 এগুলো দিয়েই ম্যাক্সিমাম সময় অ্যান্সার বেরিয়ে যায়। কি করব বলেছে 10 13 16 25 ভাগশেষ থাকবে। তার মানে এখানে এই যে অ্যান্সারগুলো আছে, আমি যদি 540 অ্যান্সার ভাবি বা 538 অ্যান্সার ভাবি ইত্যাদি, তো এগুলো মনে করো উত্তর দেওয়া আছে, এদের মধ্যে কোনো একটা উত্তর আমার উত্তর হবে। তা বলেছে 12 15 18 27 দ্বারা ভাগ করলে 10 ভাগশেষ থাকবে, 13 ভাগশেষ থাকবে, 16 ভাগশেষ থাকবে, 25 ভাগশেষ থাকবে ইত্যাদি। আমি ট্রাই করব কোন সংখ্যাটা 3 বা 5 আছে বা 3 আর 5 উভয়ই আছে। আমি দেখছি এই সংখ্যাটা যেটা 15, এর মধ্যে 3 আর 5 দুটোই আছে। 15 কত নম্বর আছে? 1 2। তার মানে আমি এখান থেকে 1 2 এটাকে চিহ্নিত করব। তার মানে 15 দিয়ে ভাগ করলে 13 ভাগশেষ থাকবে। কোনো একটা সংখ্যাকে 15 দিয়ে ভাগ করলে 13 ভাগশেষ থাকবে, মানে আমি সেই সংখ্যা থেকে যদি 13 বিয়োগ করে দিই, তাহলে সংখ্যাটা যেটা পড়ে থাকবে সেটা পুরোপুরি ওই 15 দিয়ে বিভাজ্য হবে। 15 দিয়ে ভাগ করে 13 ভাগশেষ থাকছে, আমি মনে করছি এটা উত্তর, এটাকে 15 দিয়ে ভাগ করলে 13 ভাগশেষ থাকবে। আমি যদি 13 বাদ দিয়ে দিই, তার মানে যে বিয়োগফলটা হবে সেটা 15 দিয়ে পুরোপুরি মিলবে। ঠিক একই রকম ভাবে আমি যদি মনে করি যে 538 উত্তর, তাহলে এটাকে 15 দিয়ে ভাগ করলে 13 ভাগশেষ থাকবে, অর্থাৎ 13 বাদ দিলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটা পুরোপুরি 15 দিয়ে বিভাজ্য হবে। এইভাবে আমি কি করছি, সব জায়গা থেকে 13টাকে মাইনাস করার চেষ্টা করব। এবার পুরোটাকে বিয়োগ করতে প্রথমেই যাবে না, প্রথমে চেক করো যে ইউনিট প্লেসে বিয়োগ করার পর কি আসছে। 3 আর 5 8, 3 আর 9 12, 4 আর 8 12 ইত্যাদি। দেখো যে সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হবে সেই সংখ্যাটার শেষ ডিজিটটা হয় 0 হবে, নয় 5 হবে। ঠিক 15 দিয়ে পুরোপুরি বিভাজ্য মানে 3 5 দুটো দিয়ে বিভাজ্য হতে হবে। আমি ট্রাই করছি যে যদি 5 দিয়ে বিভাজ্য হয় তাহলে শেষ ডিজিটটা 0 আর 5 হতে হবে। এখানে শেষ ডিজিট 7, এটা তো 5 দিয়ে বিভাজ্য হবে না। এটা শেষ ডিজিট 5, এটা উত্তর হতে পারে, সঙ্গে সঙ্গে দাগ দিয়ে দেবে না। এটা শেষ ডিজিট 9, এটা উত্তর হবে না। এটা শেষ ডিজিট 8, এটা উত্তর হবে না। তুমি বলবে যে এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার 538। বোঝা গেছে? এবার এখানে প্রশ্ন আসতে পারে যে অপশনের মধ্যে আরো একটা বা দুটো তো আসতেই পারে, আমি না বলছি না। মনে করো দু জায়গাতেই 5 এসছে, তখন আমরা কি করব, এই দুটো জায়গায় যেমন এখানে 5 এসছে, 3 আর 5 8, 1 আর 2 3, 5 525 হলো। আমি এটাকে তখন দেখব 3 দিয়ে বিভাজ্য কিনা। মনে করো 5 আর 2 7 আর 5 12, এটা 12 3 দিয়ে বিভাজ্য মানে 538, এই সংখ্যাটা আমাদের উত্তর হবে। দেখা গেল এই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হতে পারে, তোমাদের মনে হতে পারে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। তাহলে এখানে তোমাকে বলবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা আছে, অর্থাৎ এদের মধ্যে যে সংখ্যাটা ক্ষুদ্রতম হবে তখন সেটাকেই আমরা অ্যান্সার বলে ডিসিশন নেব। একটি পাত্রে 50 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরেকবার করার পর পাত্রে আর কত লিটার দুধ থাকবে। এই অঙ্কগুলোর বেসিক যেটা সেটা হচ্ছে, তুমি যখন প্রথমবার পাত্র থেকে দুধ তুলে নিচ্ছ, নেওয়ার পরে পাত্রে কতটা দুধ পড়ে থাকলো এটাকে তোমাকে ফার্স্ট বার করতে হবে। মানে কি, পাত্রের মধ্যে 50 লিটার দুধ ছিল, তুমি 20 লিটার দুধ তুলে নিয়েছো। 50 থেকে যদি 20 লিটার দুধ তুলে নাও তাহলে এখন পাত্রে 30 লিটার দুধ থাকবে, এইটাকে এখানে লিখতে হবে, এই 20 সংখ্যাটা না। 20 তুলে নিয়েছো, নেয়ার পরে যেটা পড়ে থাকছে সেই ফিগারটাকে তোমাকে এখানে লিখতে হবে। বোঝা গেছে? এটাকে কাটলে আমি দেখছি পড়ে থাকছে 3/5, অর্থাৎ 5 যদি প্রথমে থাকে, প্রথমবার তুলে নেওয়ার পর 3 থাকবে। এটা একটা রেশিও, মানে 3/5 প্রত্যেকবার তুমি যতবার দুধ তুলবে, জল মেশাবে, দুধ তুলবে, সমপরিমাণ জল মেশাবে, ততবার 3/5 অংশ করে কিন্তু দুধ থেকে যাবে।
বোঝা গেছে? এখানে 50 লিটার প্রথমে দুধ ছিল, প্রথমবার যখন দুধ তুললাম তখন আমি বলবো 3/5 দুধ থাকবে, দ্বিতীয়বার যখন আবার ক্যালকুলেশন হচ্ছে তখনও বলবো 3/5 দুধ থাকবে। কেন? এটা রেশিও, এই রেশিও সবসময় মেনটেন করা হবে। তৃতীয়বার বললে আমি আবার 3/5 দিয়ে গুণ করতাম। তাহলে দুবার এরকম পারফর্ম করার পর পাত্রে আর কত লিটার দুধ থাকবে? আমি বলবো 5×5 = 25, 25 × 2 = 50, অর্থাৎ 18 লিটার দুধ পাত্রে পড়ে থাকবে, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। কোনো ভগ্নাংশের হর লবের 3 গুণের তুলনায় 2 বেশি, যদি লব ও হর উভয়কেই 1 বৃদ্ধি করা হয় তবে ভগ্নাংশটির মান হয় 1/3। প্রকৃত ভগ্নাংশটির মান নির্ণয় করো। লবের 3 গুণের তুলনায় 2 বেশি, সেটা হচ্ছে হর। হর এর 3 গুণের তুলনায় কি 2 বেশি? 3 গুণের তুলনায় 1 বেশি, তাই এটা উত্তর হবে না। লবের 3 গুণের তুলনায় 2 বেশি, এটা উত্তর হতে পারে। 3 গুণের তুলনায় 2 কম দেখতে পাচ্ছি, এটা উত্তর হবে না। 3 গুণের তুলনায় 2 বেশি, 3×5 = 15, এটা 4 কম দেখছি, এটা উত্তর হবে না, তাই উত্তর হবে অপশন নাম্বার 2। এটা ইজি ছিল এবং এই অঙ্কগুলো এইভাবেই করো। n হলো 2 অঙ্কের বৃহত্তম সেই সংখ্যা যাকে যথাক্রমে 3, 4 ও 6 দিয়ে ভাগ করলে 1, 2 ও 4 ভাগশেষ থাকে। যদি n কে 5 দিয়ে ভাগ করা হয় তবে কত ভাগশেষ থাকে? আমি কিছুক্ষণ আগে খুব সম্ভবত 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে প্রথম প্রসেসে একটা অঙ্ক করিয়েছিলাম এবং বলেছিলাম এই প্রসেসের অঙ্ক কিন্তু এই সেটে আর একটা থাকবে, সেই অঙ্কই এখানে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? 3, 4, 6 দিয়ে ভাগ করলে 1, 2, 4 ভাগশেষ থাকে। 3 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, দেখো 3 দিয়ে ভাগ করলে 1, 4 দিয়ে ভাগ করলে 2 আর 6 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে। আমি বলেছিলাম কি যেগুলো দিয়ে ভাগ করা হচ্ছে আর যেগুলো ভাগশেষ থাকছে তাদের ডিফারেন্সটা একবার দেখে নাও। তাদের ডিফারেন্স সব ক্ষেত্রেই সমান আছে। যদি ডিফারেন্স সব ক্ষেত্রেই সমান থাকে, আমি কি বলেছিলাম আমাদের উত্তর হবে 3, 4, 6 এর এলসিএম যা হবে সেখান থেকে এই যেগুলো বাকি থাকছে সেটা মাইনাস। 3, 4, 6 এর এলসিএম হচ্ছে কত? 12। তাহলে এখান থেকে 2 মাইনাস করলে উত্তর হওয়া উচিত, ঠিক। কিন্তু এখানে দিয়েছে n হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তুমি বুঝতে পারছো 12 থেকে যদি আমি 2 বিয়োগ করি 10 আসে। 10 কিন্তু 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সেখান থেকেই কিন্তু 2 অঙ্ক শুরু হচ্ছে। আমার দরকার, টার্গেট হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই 12টা থেকে আমি 2 মাইনাস করতে পারবো না। আমি মনে করলাম যে অরিজিনালি সংখ্যাটা 12 না, সংখ্যাটা হচ্ছে 12x, সেখান থেকে 2 মাইনাস করব, যেটা হবে সেটা 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে হবে। বোঝা যাচ্ছে? যেহেতু 12 থেকে 2 বাদ দিলে 10 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে, বৃহত্তম সংখ্যা দরকার। আমি মনে করব সংখ্যাটা 12x, 12র কোনো গুণিতক, 12 তো না, 12র কোনো গুণিতক, সেখান থেকে যা বেরোবে 2 মাইনাস করলে বৃহত্তম সংখ্যা আসবে। এবারে x মানে হচ্ছে 1, 2, 3, 4, 5 ইত্যাদি যে কোনো একটা সংখ্যা বসাও, বসিয়ে দেখো 2 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কখন আসছে। যেমন আমি যদি x এর জায়গায় 8 বসাই তাহলে সংখ্যাটা আসবে 8, 12, 96 মাইনাস 2, 94। আমি যদি x এর জায়গায় 9 বসাই তাহলে আসবে 9, 12, 108 মাইনাস 2, 106। আমি দেখাচ্ছি 9, 12, 108 মাইনাস 2 সমান 106। এটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে x = 8 ধরে আমি দেখলাম এখানে যদি x = 8 বসাই তাহলে যে সংখ্যাটা আমার দরকার সেই সংখ্যাটা হচ্ছে 8, 12, 96 মাইনাস 2 অর্থাৎ 94। এটা হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যে সংখ্যাকে 3, 4, 6 দিয়ে ভাগ করলে 1, 2 ও 4 ভাগশেষ থাকে। এবং এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটাই হচ্ছে কিন্তু n। আমি বার করলাম যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 94, ওরা বলছে সেটা হচ্ছে n, তাহলে n = 94। এবার বলছে n কে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। n এর ভ্যালু 94, এটাকে 5 দিয়ে ভাগ করো, কত ভাগশেষ থাকছে? 4, অর্থাৎ আমাদের উত্তর হবে অপশন নাম্বার 1। পরের প্রশ্নে যাওয়ার আগে আমি দুটো কোর্স লঞ্চ করেছি এবং বেসিক্যালি আমি এই এরিথমেটিক কোর্সটার কথা বলবো যারা গতকাল কেপিএসআই এর যে পরীক্ষা হলো, যারা নিয়েছে আমাকে মেল করেছে, তারা বলছে যে কেপিএসআই এর যে কটা অঙ্ক এখান থেকে এসছে এই A to Z অফ এরিথমেটিক থেকে এসছে। এটা আমি বলছি না, যারা এরিথমেটিক কোর্স নিয়েছে তারা বলছে যে কেপিএসআই এ আসা অঙ্ক সবগুলোই এই
A to Z of arithmetic কোর্স থেকে এসছে। এটা শুনতেও ভালো লাগে যে আমি যেটার জন্য প্রিপারেশন নেওয়াচ্ছি, যে আমি এমন একটা কোর্স করব যে কোর্সটা সে ডাব্লিউবিপি দাও, পিএসসি দাও বা রেল, ফুড এসআই, এমটিএস যাই দাও না কেন, এরিথমেটিক যেখানে থাকবে, সোজা থেকে নিয়ে মডারেট থেকে নিয়ে অ্যাডভান্স টাইপের এরিথমেটিক, সেগুলো কিন্তু সবই এখানে পাবে। এবং এই কোর্সটা ঠিক করে করলে ম্যাক্সিমাম অঙ্কই কমন পাবে, আমি 100% বলবো না। যারা পরীক্ষা দিচ্ছে তারা বলছে সব এখান থেকে এসছে, আমি কখনোই বলবো না, আমি ডিম্যান্ড করব না। কিন্তু যারা তোমরা স্টুডেন্ট তারা যদি এটা ফিডব্যাক দাও আমার খুব ভালো লাগে। ফিডব্যাক পাচ্ছি যে এই কোর্সটা তাদের খুব হেল্প হয়েছে। এই কোর্সটা 1 বছরের ভ্যালিডিটি, এখনো সময় আছে। যারা বিভিন্ন পরীক্ষা দেবে, ডাব্লিউবিপির বিশাল ভ্যাকেন্সি বেরোচ্ছে। আবার বলছি, কেপিএসআই এর যদি প্রশ্ন তোমরা দেখো, প্রশ্নের লেভেল মডারেট ছিল, ইজি না, মডারেট ছিল। মডারেট লেভেলের প্রশ্ন করবে বিভিন্ন জায়গায়। তোমরা কি করো, ইউটিউব খুলে গিয়ে যেখানে সব থেকে সোজা সোজা প্রশ্ন হয় সেখানে বসে যাও এবং হু হু করে 20টা কোশ্চেনের মধ্যে আমি 19টা পেরেছি, আমি 20টাই পেরেছি। ভাই সোজা সোজা অঙ্ক তুমি পারো, সেগুলো পেরে কমেন্ট করার কোনো কিন্তু যুক্তি নেই। তুমি সেই অঙ্কগুলো দেখো যেগুলো তুমি নয় কম জানো অথবা প্রসেস ভুল জানো। প্রসেস ভুল জানার কারণেই কিন্তু আমরা অনেক সময় পিছিয়ে পড়ি। তাই সামনে ডাব্লিউবিপির ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে আসছে, খবর পাওয়া যাচ্ছে, যেটা সবাই বলছে, বিভিন্ন নিউজেও দেখা যাচ্ছে। তাই ডাব্লিউবিপি যদি তোমার টার্গেট থাকে, বা পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা ফুড এসআই যদি তোমার টার্গেট থাকে, তুমি এই A to Z অফ এরিথমেটিক কোর্সটা নিতে পারো। কোনো মাস্টারমশাইয়ের কাছে গেলে প্রতি মাসে কি কোর্সে খরচ হয় তোমরা সেটা জিজ্ঞাসা করো। আমার এই কোর্সের জন্য প্রতিদিন 1 টাকা করে খরচ, অর্থাৎ 365 দিন বা 1 বছরের ভ্যালিডিটির জন্য এই কোর্সটার জন্য 365 টাকায় রাখা হয়েছে। এবং পুরো এরিথমেটিক এখানে কভার করা হয়েছে, এর সঙ্গে 2D অর্থাৎ পরিমিতির 2Dও এখানে কিন্তু কভার করা হয়েছে। এছাড়া আমি একটা প্র্যাকটিস সেশন বা টেস্ট সিরিজ হিসেবে জেনারেল স্টাডিজের একটা সেট নিয়ে এসেছি বা কোর্স নিয়ে এসেছি। এখানে 100টা সেট আমি প্রতিদিন কিন্তু একটা করে সেট দিচ্ছি। এখনো পর্যন্ত 18টা সেট দেওয়া হয়েছে। 40টা করে কোশ্চেনের এক একটা সেট হচ্ছে, যেটা পিএসসি ক্লার্কশিপের সিলেবাসে আছে। 40টা কোশ্চেন, 100টা সেট থাকবে, অর্থাৎ মোট 4000টা কোশ্চেন করানো হবে 6 মাস ধরে। সপ্তাহে 4 থেকে 5টা করে টেস্ট নেওয়া হচ্ছে। সপ্তাহে একটা লাইভ টেস্ট থাকছে এবং মাসে 100 নম্বরের একটা লাইভ টেস্ট থাকবে। ভ্যালিডিটি 6 মাস এবং কোর্সের প্রাইস তোমরা দেখতে পাচ্ছ। যদি মনে হয় তুমি এর থেকে কমে পাবে, এটা নিও না। যদি মনে হয় বই প্রেফারেবল, বই পড়ো, বই পড়তে হবে। এই কোর্সটা তাদের জন্য যারা বই পড়ে জ্ঞান অর্জন করেছে, তারপর দেখতে চাইছে যে যা পড়েছে সেটা সে কতটা মনে রাখতে পারছে। এটা কিন্তু কোনো কোর্স না, তোমাকে দেখানো হচ্ছে না যে এর মধ্যে জিকে এইটা করো ওইটা করো ইত্যাদি কিচ্ছু না। যারা বই পড়েছে, যারা জিকে বহুদিন থেকে পড়ছে, শুধুমাত্র তাদের টেস্টের জন্যই এটা টেস্ট সিরিজ। বোঝা যাচ্ছে? যদি এই কোর্সের মধ্যে কেউ কোনো কোর্সে ইন্টারেস্টেড থাকো, তাহলে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে বেঙ্গলি ম্যান এই অ্যাপটাকে ডাউনলোড করো। বেঙ্গলি ম্যান অ্যাপ ডাউনলোড করলে এই কোর্সগুলোর ডিটেলস পেয়ে যাবে, ভালো করে পড়ো, তারপরে যদি মনে হয় কোর্সটা নিতে পারো। কোনো শহরে 40% বাসিন্দা অশিক্ষিত এবং 60% বাসিন্দা গরিব। বড়লোকদের মধ্যে 10% অশিক্ষিত। নিরক্ষর গরিবের সংখ্যা কত শতাংশ? ভিডিওটা পজ করে করার চেষ্টা করো। তোমরা প্র্যাকটিস সেশন করছো, ইউটিউবটা চালিয়ে আমি কি করে যাচ্ছি দেখো না। আমি বলছি পজ করো, পজ করার পর আগে উত্তরটা করো, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করো, করার পরে তারপর আইদার প্রসেস দেখো না হলে উত্তর দেখো। যদি মনে হয় তুমি প্রসেস খুব ভালো করেছো তাহলে উত্তর দেখো, আর যদি মনে হয় না প্রসেসটাও দেখার দরকার আছে, আমি কি করছি তোমার সঙ্গে ডিফারেন্সিয়েট করতে চাইছো, তাহলে কিন্তু ভিডিওটা দেখে প্রসেসটাকে মনে রাখার চেষ্টা করো। শহরের জনসংখ্যা আমি ধরে নিচ্ছি 100। এই 100 জনের মধ্যে 40% অশিক্ষিত। তা 100-র মধ্যে 40% মানে 40 জন অশিক্ষিত। আচ্ছা, অশিক্ষিত মানে কি? অশিক্ষিত মানে এই অশিক্ষিত ফ্যামিলির মধ্যে গরিব আর বড়লোক সবাই রয়েছে, তাই তো? অশিক্ষিত তো সবাই, গরিবের মধ্যেও অশিক্ষিত আছে, বড়লোকদের মধ্যেও অশিক্ষিত আছে। এবার বলেছে 60% বাসিন্দা গরিব। 100-র মধ্যে 60 যদি গরিব হয়, আমি লিখবো 60 গরিব। বড়লোকদের মধ্যে 10% অশিক্ষিত। বড়লোকদের মধ্যে 10% অশিক্ষিত। আচ্ছা, এবারে দেখো, আমি গরিব 60% যদি বলি, জনসংখ্যার 60% যদি গরিব হয়, তাহলে বড়লোক কতজন? তোমরা বলবে
100-র মধ্যে 60 গরিব হলে 40 হচ্ছে বড়লোক। এবারে এই বড়লোকদের মধ্যে 10% হচ্ছে অশিক্ষিত। অশিক্ষিত কতজন হবে? আমি বলবো বড়লোক অশিক্ষিত। বড়লোকদের মধ্যে অশিক্ষিত সেটা হচ্ছে বড়লোকদের 10%। বড়লোক আছে 40 জন, তার 10% মানে 4 জন হচ্ছে বড়লোক অশিক্ষিত। এবার দেখো মোট অশিক্ষিত কতজন? 40 জন, যার মধ্যে গরিব বড়লোক সবাই আছে। এই 40 জন অশিক্ষিতর মধ্যে বড়লোক অশিক্ষিত যদি 4 জন হয়, তাহলে গরিব অশিক্ষিত কতজন হবে? তোমরা বলবে মোট 40 জন হচ্ছে অশিক্ষিত, তার মধ্যে 4 জন বড়লোক অশিক্ষিত, তাহলে গরিব 36 জন হচ্ছে অশিক্ষিত। বলেছে নিরক্ষর, নিরক্ষর মানে অশিক্ষিত গরিবের সংখ্যা কত? গরিব ছিল 60 জন, সেই 60 জনের মধ্যে অশিক্ষিত হচ্ছে 36 জন। 60 জনের মধ্যে 36 জন যদি অশিক্ষিত হয়, পার্সেন্টেজ চেয়েছে, 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? 60%, যেটা অপশন নাম্বার 2-তে আছে। 2100 টাকা সরল সুদের হারে 2 বছরে 2352 টাকায় পরিণত হয়। যদি সুদের হারের পরিমাণ 1% হ্রাস পায়, তবে 2 বছর পর নতুন সুদের পরিমাণ কত টাকা হবে? দেখো 2100 টাকা রেখে 2 বছর পর 2352 টাকা পেয়েছো। তা 2352 টাকা পেলে 2100 টাকা রেখেছিলে, তাহলে সুদ হিসেবে 252 টাকা পেলে। তাহলে প্রথমে সুদ 252 টাকা পেয়েছে। এরপরে বলছে যদি সুদের হার 1% হ্রাস পায়, তবে 2 বছর পর নতুন সুদের পরিমাণ কত হবে? দেখো বছরে 1% করে সুদ কমে যাচ্ছে, তাহলে 2 বছরে 2% সুদ আমি কম পাবো। টাকা কত রেখেছিলাম? 2100। এই টাকার উপর আমি যা ইন্টারেস্ট আগে পেয়েছিলাম তার থেকে এখন 2% ইন্টারেস্ট কম পাবো। 2100 2% মানে কত? তোমরা বলবে 2100 2% মানে হচ্ছে 42 টাকা। এই সুদটা আমি আগের সুদের তুলনায় এখন কম পাবো, যেহেতু ইন্টারেস্ট 1% করে বছরে কমে গেছে। তা আগে ইন্টারেস্ট আমি 252 টাকা পেয়েছি, এখন 42 টাকা ইন্টারেস্ট কম পাচ্ছি, তাহলে এখন আমি ইন্টারেস্ট পাচ্ছি 210 টাকা, সেটাই চেয়েছি। তাহলে এখনকার ইন্টারেস্ট 210। একটি বস্তুর ধার্য মূল্য তার ক্রয় মূল্যের তুলনায় 50% বেশি। যদি ধার্য মূল্য ও বিক্রয় মূল্য 20% করে বৃদ্ধি করা হয়, তবে লাভের পরিমাণ দ্বিগুণ হয়। যদি বস্তুটির প্রকৃত ধার্য মূল্য 300 টাকা হয়, তবে প্রথমে বস্তুটির বিক্রয় মূল্য কত ছিল? ভালো অঙ্ক। দেখো ক্রয় মূল্য বা সিপি আমি এখানে লিখলাম, ধার্য মূল্য বা মার্ক প্রাইস এখানে লিখলাম। বলেছে ক্রয় মূল্যের তুলনায় ধার্য মূল্য 50% বেশি, মানে আমি যদি ক্রয় মূল্যকে 100 ধরি, ধার্য মূল্য 50% বেশি মানে 150 হবে। এখানে বলছে প্রকৃত ধার্য মূল্য 300 টাকা। আমি কি করলাম? এটাকে 2 দিয়ে গুণ করলাম। তাহলে প্রকৃত কস্ট প্রাইস বা ক্রয় মূল্য 200 টাকা। এগুলো কি ছিল? 100 টাকা হলে 150 মানে কি? এদের রেশিও আছে। আমি যদি এই রেশিওর একটা পার্টকে 2 দিয়ে গুণ করি, একেও 2 দিয়ে গুণ করে আমি বলবো ক্রয় মূল্য ছিল 200 টাকা। এবারে বিক্রয় মূল্যের কেস দেখো, প্রথমে আর পরে বিক্রয় মূল্যকে আমি এইভাবে লিখছি। প্রথমে বিক্রয় মূল্যকে আমি সেলিং প্রাইস 1 লিখছি, পরে বিক্রয় মূল্য সেলিং প্রাইস 2 লিখছি। বলেছে বিক্রয় মূল্য 20% বৃদ্ধি করা হচ্ছে। 20% বৃদ্ধি মানে কি? প্রথমে বিক্রয় মূল্য যদি 100 থাকে, 20% বৃদ্ধি পেয়ে বিক্রয় মূল্য হবে 120, অর্থাৎ প্রথমে আর পরে বিক্রয় মূল্যের রেশিও হচ্ছে 100:120। এটাকে কাটো, 2 দিয়ে কাটলে আমি বলবো 5:6। বোঝা গেছে? আমি মনে করলাম প্রথমে বিক্রয় মূল্য ছিল 5x টাকা, পরে বিক্রয় মূল্য হলো 6x টাকা। যেহেতু রেশিও, আমি 5x আর 6x ধরে নিলাম। বোঝা গেছে? এটা বিক্রয় মূল্য। আচ্ছা লাভ মানে কি? তুমি বলবে লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ। প্রথমে বিক্রয় মূল্য ছিল 5x, প্রথমে ক্রয় মূল্য ছিল 200, তাহলে প্রথমে লাভ কত ছিল? তোমরা বলবে 5x - 200। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে এটা প্রথমে লাভ ছিল। পরে লাভ কত হলো? তোমরা বলবে পরে বিক্রয় মূল্য 6x, ক্রয় মূল্য তো একই আছে, তাহলে পরে লাভ হচ্ছে এইটা। ভালো করে বোঝো, এটা প্রথমে লাভ, এটা পরে লাভ হলো। বলছে পরে যে লাভ হচ্ছে, লাভের পরিমাণ নাকি দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে লাভটা হচ্ছে, এই যে আগের লাভ আছে তার দ্বিগুণ এইটা। তাহলে এই ফিগারটা হবে
এই যে লাভটা প্রথমে হয়েছিল তার দ্বিগুণ, অর্থাৎ প্রথমের লাভকে 2 দিয়ে গুণ করলে যে লাভটা হবে সেই লাভটা এখন হয়েছে। বোঝা গেছে? এখানে জাস্ট সলভ করব। 10x মাইনাস 400, 10x এর দিকে 6x নিয়ে যাও 4x, আর 200 দিকে 400 নিয়ে যাও 200, তাহলে x এর ভ্যালু হচ্ছে 50। x এর ভ্যালু 50 হলে বলেছে প্রথমে বস্তুটির বিক্রয় মূল্য কত ছিল? প্রথমে বস্তুটির বিক্রয় মূল্য 5x ছিল, যেখানে x এর ভ্যালু বেরিয়েছে 50। বোঝা গেছে? 5 × 50 প্রথমে বিক্রয় মূল্য ছিল 250 টাকা, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। দুই ব্যক্তির বর্তমান বয়স যথাক্রমে 36 বছর ও 50 বছর। n বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:4। n এর মান কত? সোজা অঙ্ক। 36 বছর ছিল, 50 বছর ছিল, n বছর পরে দুজনেরই n করে বেড়ে যাবে, তখন বয়সের অনুপাত হবে এটা। প্রশ্নে বলেছে বয়সের অনুপাত 3:4 হবে। বোঝা গেছে? ক্রস গুণ করে নাও, অঙ্ক শেষ। 144 প্লাস 4n, 150 প্লাস 3n, n কে এদিকে নিয়ে এলে n এর উত্তর হবে 6, যেটা অপশন নাম্বার 3 এতে আছে। রহিম একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 6 ঘন্টা সময় নেয়। ফেরার পথে তার গতিবেগ প্রতি ঘন্টায় 1 কিমি করে হ্রাস পাওয়ায় ওই একই দূরত্ব অতিক্রম করতে তার 9 ঘন্টা সময় লাগে। ফেরার পথে তার গতিবেগ কত ছিল? দেখো, একটা ডিস্টেন্স রহিম প্রথমে যেতে 6 ঘন্টা সময় নিয়েছে, আসার সময় ডিস্টেন্স ওই ডিস্টেন্স যেতে 9 ঘন্টা সময় নিয়েছে। যেহেতু ডিস্টেন্সটা একই যাচ্ছে এবং আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তোমরা বারবার দেখেছো আমি ভিডিওতে বলি এবং টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করানোর সময় বলি, যেটা ফিক্সড সেটাকে 1 মনে করে নাও। একটা নির্দিষ্ট দূরত্ব গেছে এবং এসছে, তাই ডিস্টেন্সটা ফিক্সড, তাকে আমি 1 মনে করে নেবো এবং তখন বলবো s ইজ ইকুয়াল টু 1/t। এটা বলতে বোঝায় স্পিডের রেশিও আর টাইমের রেশিও পরস্পর উল্টো হবে। তা রহিম যখন গেল অর্থাৎ যাওয়ার সময়, আর যখন এলো অর্থাৎ আসার সময় বা ফেরার সময়, আমি দুটো কথা বলছি। যাওয়ার সময় 6 ঘন্টা লেগেছে, আসার সময় 9 ঘন্টা লেগেছে, এটা হচ্ছে টাইমের রেশিও। টাইমের রেশিও কাটতে পারো, কেটে দেবে, স্পিডের রেশিও শুধু কাটবে না। টাইমের রেশিও আমি দেখলাম 2:3। এখানে বলেছি টাইমের রেশিও উল্টো হবে স্পিডের রেশিও, তাহলে স্পিডের রেশিও হবে ঠিক এদের উল্টো, অর্থাৎ 3:2। মানে প্রথমে স্পিড যদি 3 থাকে, পরে স্পিড 2 হয়েছে, তাহলে স্পিড 1 ইউনিট করে কমেছে। কিন্তু প্রশ্নে দিয়েছে স্পিড 1 কিমি করে, ঘন্টায় 1 কিমি করে হ্রাস পেয়েছে। আমি বলছি 1 ইউনিট করে, প্রশ্ন বলছে 1 কিমি পার আওয়ার, এই হিসেবে স্পিড কমেছে। বলেছে ফেরার সময় তার গতিবেগ কত ছিল? ফেরার সময় তার স্পিড ছিল 2 ইউনিট। 1 এর ভ্যালু 1 কিমি পার ঘন্টা হলে 2 এর ভ্যালু হবে 2 কিমি পার ঘন্টা, অর্থাৎ ফেরার সময় তার স্পিড ছিল 2 কিমি, যেটা অপশন নাম্বার 1 এতে আছে। এ এবং বি একত্রে কোনো কাজ 5 দিনে শেষ করতে পারে। যদি এ তার দ্বিগুণ দক্ষতায় এবং বি তার 1/3 দক্ষতায় কাজ করে, তবে কাজটি 3 দিনে শেষ হয়। এ একা কাজটি কত দিনে শেষ করবে? আমি এ এর দক্ষতা এ এবং বি এর দক্ষতাকে বি ভাবছি, তাহলে এ প্রতিদিন এ করে কাজ করবে, বি প্রতিদিন বি করে কাজ করবে। এরা দুজনে মিলে 5 দিনে কাজ শেষ করেছে, তাহলে 5 দিনে কতটা করবে? তোমরা বলবে এই কাজ করবে। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার এই কাজটাই করব, তাই সমান চিহ্ন দিলাম। এই কাজটাই করবে কিভাবে? এ তার দ্বিগুণ দক্ষতায়, এ এই দক্ষতায় কাজ করছিল, এখন দ্বিগুণ দক্ষতায় কাজ করছে, এবং বি তার 1/3 দক্ষতায় কাজ করে। বি আগে এই দক্ষতায় কাজ করছিল, এখন b/3 1/3 b/3 দক্ষতায় কাজ করছে। তাহলে প্রতিদিন এ করছে এই কাজটা, বি করছে এই কাজটা, দুজনে মিলে করছে এই কাজটা। এখন বলছে কাজটা 3 দিনে শেষ হচ্ছে, তাহলে 3 দিনে কতটা করবে? এইটা। এবং এটা হলো সেই টোটাল ওয়ার্ক যেটা এখানে করেছে। যেহেতু কাজটা একই, তাই এই টোটাল ওয়ার্কটা দুদিকেই আমি ইকুয়াল করলাম। বোঝা যাচ্ছে? 5a প্লাস 5b সমান 6a প্লাস, এটা 3 3 কাটলে শুধু b, তা এটা আসছে a ইজ ইকুয়াল টু 4b, a/b ইজ ইকুয়াল টু 4/1। রেশিও এলো, মানে a এর দক্ষতা 4, b এর দক্ষতা 1। এই a আর b এর মান এখানে অথবা এখানে, যেখানে সুবিধা হবে সেখানে বসিয়ে নাও। আমি দেখতে পাচ্ছি এখানে বসানোটা সুবিধে আমার পক্ষে, তাহলে আমি টোটাল ওয়ার্কটা পেয়ে যাব। a এর ভ্যালু 4, b এর ভ্যালু 1, আমি এখানে বসাচ্ছি। a এর ভ্যালু 4, b এর ভ্যালু 1, 4 আর 1 5, 5 5 25, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই কাজটা, এই টোটাল ওয়ার্কটা এবারে কে করবে? এ করবে। কতদিন লাগবে? আমি বলবো এই সময় লাগবে। এইভাবে বুঝবে টোটাল কাজ কতটা আছে 25, সেটাকে উপরে লিখবে,
বাই দেবে, কে করবে, এ করবে, অর্থাৎ এ দিয়ে ভাগ। তাহলে 25কে এ দিয়ে ভাগ করবো, এর ভ্যালু কত 4, 25কে 4 দিয়ে ভাগ করলে 6 পূর্ণ 1 4 আমাদের অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। আজকে এই পর্যন্তই। অনেকে প্রশ্ন করবে এত কম কম প্রশ্ন কেন? আমি বলেছি আমি মিড ফেব্রুয়ারি পর্যন্ত একটু বিভিন্ন কারণে, অফিসের কাজ, বিভিন্ন কারণে একটু ব্যস্ত থাকবো। মিড ফেব্রুয়ারির পরে বেশ ভিডিও তোমরা পাবে এবং তোমাদের ইউটিউবে দেখবে রেগুলার বেসে ভিডিও আসছে। আমি এখন একটু অফিসের কাজে ব্যস্ত আছি, তাই বেশি প্রশ্ন করে ওঠা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই ওয়েট করো, মিড ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর পর থেকে কিন্তু তোমরা রেগুলার বেসে ভিডিও পাবে এবং সেখানে প্রশ্নের কোয়ান্টিটিও কিন্তু বাড়বে। আপাতত এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।